হয়ে তাকিয়ে আছে সামনের দিকে, কিছু বুঝতে পারছে না কি বলবেন। তার সামনে এখন তারই কলেজের প্রফেসর জিয়ন জাঙ্গুক দাঁড়িয়ে আছেন। তে ভাবতে পারছে না ইউনো ভাইয়া তার জন্য টিউটর হিসেবে জাঙ্গুক স্যারকে ঠিক করেছে। জাঙ্গুককে যে অবাক হয়নি এমনটা নয়। আজকেও তো কলেজে তের জন্য অপেক্ষা করছিল, ভেবেছিল তে কলেজে এলেই ওর করা ব্যবহারের জন্য সরি বলবেন, কিন্তু কোথায়, তের তো কোনো পাত্তা পায়নি। সারাদিন তার অস্থিরতায় কেটেছে, এমনকি জিমিনও আজ ওকে এড়িয়ে গেছে। কিন্তু যার জন্য এত অস্থিরতা, এত অপেক্ষা, সে এখন তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাকে যে পড়াতে হবে ভাবতে পারছে না জাঙ্গুক। কালকে রাতেই ফোন করেছিল ইউনো। ইউনো আর জাঙ্গুক স্কুলে ব্যাচমেট ছিল। শুধু ব্যাচমেটই না, খুব ভালো বন্ধুত্ব ছিল ওদের মধ্যে। কলেজ আলাদা আলাদা হলেও যোগাযোগটা ছিল, কিন্তু কেরিয়ার পথে এগোতে গিয়ে দুজনের রাস্তা আলাদা আলাদা হয়ে যায়, আর সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়। কিন্তু কাল রাতে ফোনটা যেন সব আগের মতো করে দিয়েছে। আর এদিকে তো তের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ ইউনোর কথায় দুজনের হুঁশ ফেরে। কিরে, কোথায় হারিয়ে গেছিস তোরা? এ দুনিয়া আছিস তো? হ্যাঁ হ্যাঁ বল। জাঙ্গুক কথাটা বলেই তের দিকে তাকায়, আর তেও জাঙ্গুকের দিকে তাকিয়েছিল। আমি ভাবলাম তোরা অন্য দুনিয়ায় চলে গেছিস, কারণ কখন থেকে আমি বলে যাচ্ছি, আর তোদের দেখে মনে হলো না তোরা আমার কথা শুনেছিস বলে। না না, শুনেছি, আর তখন থেকে বাইরেই দাঁড়িয়ে আছিস। ভেতরে তো আয়, তারপর যা বলার বলবি। না রে, আজ আর ভেতরে যাব না। মা বাবাকে নিয়ে একটু বেরোবো বলেছি, আমাকে যেতে হবে। কিন্তু যেটা বলছিলাম সেটা হলো আমার বোন তেহয়ং, ওকেই তোকে পড়াতে হবে। ওর কথাই তোকে বলেছিলাম। ও এমনিতে খুব ভালো মেয়ে, একটু বুঝালেই বুঝে যায়, শুধু একটু গাইডের দরকার। আর ও হলো জাঙ্গুক। এক সময় আমরা ব্যাচমেট ছিলাম, কিন্তু কেরিয়ার করতে গিয়ে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়, যে যার মতো ব্যস্ত হয়ে পড়ি। কাল বিকেলে পুরনো বন্ধুদের সাথে ছোটোখাটো একটা গেট টুগেদারে ছিলাম। সেখানেই তোর সমস্যার কথা ওদের বলি, যাতে ওরাও একটু হেল্প করতে পারে। তখনই ওরা জাঙ্গুকের কথা বলে। আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে জাঙ্গুক একজন প্রফেসর হবে, আর তোর টিউটরের সমস্যার সমাধান করতে গিয়ে ওর সাথে আবার যোগাযোগ হয়ে যাবে। আর জাঙ্গুক, আমি তো ভাবতাম তুই তোর বাবার মতো পলিটিক্যাল লিডার হবি। যাই হোক জাঙ্গুক, এখন তোর পড়াশোনার দায়িত্ব আমি তোর উপর দিয়ে দিলাম। এখন আমি একদম নিশ্চিন্ত। আজ আসছি, ভালো থাকিস। কথাগুলো বলে ইউনো পেছন ফিরে চলে যেতে গেলে তে বলে, হ্যাঁ আমি আসছি। তে কথাটা তাড়াতাড়ি বলে বেরিয়ে যেতে গেলে ইউনো বলে, কিরে, তুই কোথায় যাবি? এখন তো জাঙ্গুক তোকে পড়াবে। আসলে এতক্ষণ ইউনোর কথাগুলো অর্ধেক তের মাথায় ঢুকেছে, আর অর্ধেক ওর মাথার উপর দিয়ে গেছে। ওর মাথায় শুধু একটাই চিন্তা ভাবনা ঘুরছে, জাঙ্গুক স্যার যদি ওকে আবার ভুল বোঝে, যদি ভাবে তে ইচ্ছে করে ওর কাছে পড়তে এসেছে। এমনিতেই তো ওকে গায়ে পড়া মেয়ে ভাবে, তারপরে ইউনো ভাইয়া, ওই তো ইউনো ভাইয়াকে ওর সমস্যার কথা বলেছিল। আর এখন যখন ইউনো ভাইয়া জাঙ্গুক স্যারকে রেকমেন্ড করেছে, ও এখন কি করবে বুঝতে পারছে না। তাই ঠিক করেছে আপাতত বাড়িতে যাওয়াটাই শ্রেয়। কিরে, কিছু বলছিস না যে? না মানে ভাইয়া। তের এমন আমতা আমতা করা দেখে ইউনো বলে, কোনো কিন্তু নয়, এখন যা, আর ভয় পাস না। এমনিতেই কথা বলতে বলতে অনেকটা টাইম পেরিয়ে গেছে। আর ছুটি হলে আমাকে একটা কল করিস। যদি না আসতে পারি তাহলে সামনের মোড়টা ঘুরলে একটা রিক্সা স্ট্যান্ড আছে, একটা রিক্সা নিয়ে নিস, কেমন? আসছি। তেকে আর কিছু বলতে না দিয়ে এই কথাগুলো বলেই ইউনো চলে যায় সেখান থেকে। তে একদৃষ্টিতে তাকিয়ে থাকে ইউনোর যাওয়ার দিকে। কিছুক্ষণ পর পেছনে ফিরে তাকা দিয়ে দেখে জাঙ্গুক তখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর তখন হঠাৎ তেরমন ইউনোর পেছনে বেরিয়ে যাওয়ায় জাঙ্গুক খানিকটা অবাক হয়। হয়তো মেয়েটা ভয় পেয়েছে, অবশ্য ভয় পাওয়ারই কথা, যা ব্যবহার করেছে ওর সাথে। কিছুক্ষণ ওভাবেই দুজনে নীরব ছিল। তারপর নীরবতা ভেঙে তেই আমতা করে বলল, স্যার আমি না জানতাম না ইউনো ভাই আপনাকে টিউটর হিসেবে ঠিক করেছে। জানলে কি আসতে না, তাই তো? কেন, তোমাকে মনে হয় আমি টিউটর হিসেবে ভালো না? না না, আমি এরকমটা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছো? স্যার, কলেজের ঘটনার জন্য আমি দুঃখিত। আমি জানি আপনি হয়তো আমাকে এখানে দেখে বিরক্ত হচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন ইউনো ভাইয়া জানে না আপনি আমাকে সাসপেন্ড করেছেন। আমিও জানতাম না যে ইউনো ভাইয়া আপনাকে পড়ানোর কথা বলবে বলে, না হলে আমি ইউনো ভাইয়াকে না করতাম। আমি এখন আসি, ইউনো ভাইয়াকে আমি পরে কিছু একটা বলে বুঝিয়ে দেব। তে কথাগুলো বলে চলে যেতে গেলে জাঙ্গুক পেছন থেকে ডেকে বলে, দাঁড়াও, তুমি যদি এখান থেকে এক পা এগো তাহলে আমি ইউনোকে ফোন করে বলতে বাধ্য হব
যে তুমি কলেজে কি করে বেড়াও, আর আমি তোমাকে কি জন্য সাসপেন্ড করেছি। জাঙ্গুক খুব দৃঢ়ভাবে কথাগুলো বলে। জাঙ্গুকের কথাগুলো শুনে তে থমকে দাঁড়িয়ে পড়ল। জাঙ্গুক স্যার যদি সত্যি ইউনু ভাইয়াকে কথাগুলো জানিয়ে দেয়, তাহলে তো ইউনু ভাইয়া হয়তো বাড়িতে গিয়েও জানিয়ে দেবে। তখন মা দিদুন তো ভীষণ চিন্তা করবে এটা নিয়ে। আর স্যার তো জানেন না চেকটা আমি নয়, জিমিন দিয়েছিল, তা আবার আমাকে। স্যার তো ভাবেন ওটা আমি ওনার জন্য লিখেছিলাম। যদি সবাই জানতে পারে জিমিন এসব করেছে, তাহলে তো জিমিনকে সবাই ভুল বুঝবে। কথাগুলো ভাবতেই তের চোখ জোড়া ছলছল করে ওঠে। আসলে তে জানতো না যে জিমিন জাঙ্গুককে ওই দিনে সব সত্যি বলে দিয়েছে, কারণ জিমিন ওকে শুধু বলেছিল যে ও জাঙ্গুককে কথা শুনিয়ে এসেছে। আর জাঙ্গুকও এটা খানিকটা আন্দাজ করেছিল তের কথা শুনে, আর এটাও বুঝেছিল ওর বাড়িতে এ ব্যাপারে কেউ কিছু জানে না। তাই এটাকেই একমাত্র অস্ত্র করে তেকে আটকানোর চেষ্টা করলাম, কারণ তেকে সরি না বলা অবধি ওর শান্তি হবে না। আর এমনিতেও তের একজন টিউটরের প্রয়োজন ছিল, সেটা জাঙ্গুক সেদিন রেস্টুরেন্টে ওদের কথা শুনে বুঝেছিল। তাই তেকে পড়াশোনা যতটা সম্ভব হেল্প করে ও নিজের ভুল শুধরাবে বলে ঠিক করে। কি হলো, শুনতে পাচ্ছ তুমি আমি কি বলছি? তের কোনো উত্তর না পেয়ে জাঙ্গুক আবার জিজ্ঞেস করলাম। তে এবার পিছন ফিরে জাঙ্গুকের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। ওর হাতে আর কিছুই নেই, ওর মাথাও কাজ করা বন্ধ করে দিয়েছে। জাঙ্গুক আবার বলল, দেখো তেয়া, তোমার ভাইয়া তোমার পড়াশোনার দায়িত্ব আমার উপর দিয়ে গেছে, আর আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। তোমাকে যতটা সম্ভব গাইড করার চেষ্টা করব। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, ভেতরে চলো। তে তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্গুক আবার বলল, তেয়ং, ভেতরে চলো। জাঙ্গুক কথাটা বেশ শান্তভাবেই বলল। তে আর কি করবে, ও বাধ্য হয়ে ভেতরে গেল। না, বাধ্য হয়ে নয়, ওকে এক প্রকার বাধ্য করা হলো ভেতরে যাওয়ার জন্য। ভেতরে গিয়ে ও চারপাশটা খুব ভালো করে দেখল। সব কিছুই গোছানো, কিন্তু এখানে কেউ নেই কেন? স্যার কি তবে একা থাকেন? আর উনি যদি একা থাকেন, তাহলে ঘরটা এত সুন্দর করে গুছায় কে? ওনার কি সময় হয় ঘর গোছানোর? হয়তো ওনার মা এসে গুছিয়ে দিয়ে যান, কারণ একজন ছেলে হয়ে এতটা পরিপাটি করে গোছানো সম্ভব নয়। কিন্তু উনি একা থাকেন কেন? এইসব অনেক প্রশ্নই ঘুরছে তের মাথায়। হঠাৎ জাঙ্গুকের গলার আওয়াজে তের ধ্যান ভাঙে। তেয়ং, এদিকে এসো। একটা রুমের সামনে দাঁড়িয়ে জাঙ্গুক কথাটা বলে রুমে প্রবেশ করে। তেও জাঙ্গুকের পেছনে পেছনে ওই রুমে চলে যায়। রুমে ঢুকে তে বুঝতে পারে এটা একটা স্টাডি রুম। একটা টেবিলে কিছু বই রাখা আছে, পাশে একটা চেয়ার। দেখে বোঝা যাচ্ছে এটা একটা পড়ার টেবিল। টেবিলটার সোজাসুজি একটা জানালা। অন্ধকার হয়ে যাওয়ার জন্য বাইরে কিছুই বোঝা যাচ্ছে না, তবে বাইরে থেকে আসা স্নিগ্ধ বাতাসে টেবিলে খুলে রাখা বইয়ের পাতাগুলো উঠছে। টেবিলটা থেকে একটু দূরে একটা সোফা। তে সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে রুমটার এক সাইডে একটা বড় বুক সেলফ, যেখানে বিভিন্ন লেখকের বইয়ে পরিপূর্ণ। আর বুক সেলফটার সামনে আরও একটা চেয়ার রাখা। জাঙ্গুক ওই চেয়ারটাকে স্টাডি টেবিলের সামনে নিয়ে এসে তেকে বসতে বলল, কিন্তু তে তো তখনও বুক সেলফটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্গুক এবার তের সামনে এসে একটু জোরে বলল, তেয়ং, বসবে, চলো, পড়া শুরু করতে হবে তো। জাঙ্গুককে ডাকতে দেখে তের হুঁশ ফিরে আসে। আর জাঙ্গুককে ওর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু পিছিয়ে গিয়ে টেবিলের সামনের চেয়ারে বসে পড়ে। জাঙ্গুকও গিয়ে ওর পাশের চেয়ারটা বসে, কিন্তু তে জাঙ্গুককে ওর পাশের চেয়ারটা বসতে দেখে চেয়ারটা নিয়ে একটু সরে বসে। জাঙ্গুক অবশ্য এটা লক্ষ্য করে। ও বুঝতে পারে তে ওকে ভয় পাচ্ছে, তাই তে যাতে অস্বস্তিতে না পড়ে সেই জন্য তের এই জড়তাকে উপেক্ষা করে ও পড়াতে শুরু করে। টানা 1.5 ঘন্টা বাদে জাঙ্গুকের পড়ানো শেষ হয়। অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই জাঙ্গুক তেকে আর ছুটি দিয়ে দেয়। আর পরের দিন থেকে 5টায় আসতে বলে, আর সপ্তাহে 3 দিন করেই পড়াবে বলে। আর কলেজের কেউ যেন এই পড়ানোর ব্যাপারে কেউ জানতে না পারে সেটাও তেকে বলে দেয়, কারণ ও চায় না কেউ এটা জানুক। জানলে সবাই ওর কাছেই পড়তে যাবে, আর ও টিউশনের জন্য রাজি নয়। ইউনো জাঙ্গুকের বন্ধু বলে রাজি হয়েছিল। তেও জাঙ্গুকের এমন কথায় রাজি হয়ে যায় আর ওখান থেকে বেরিয়ে আসে। তে গেটের কাছে এসে গেটটা খুলে বেরোতে যাবে, হঠাৎ পেছন থেকে জাঙ্গুক ওকে ডাকে, তেয়ং। তে পিছনে ফিরে তাকায়। কিছু বলবেন স্যার? না মানে, হ্যাঁ, আসলে সেদিন তোমার সাথে ওরকম ব্যবহার করাটা আমার উচিত হয়নি। আমি কথাগুলো রাগের মাথায় বলেছিলাম। না স্যার, আমি কিছু মনে করিনি। আর সেদিন দোষটা আমারই ছিল। ক্লাসের মধ্যে ওরকম করা উচিত হয়নি। কথাটা বলে তে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে।
আর জাঙ্গুক অবাক হয়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। মেয়েটা অদ্ভুত, একবারও বললো না যে ও কিছু করেনি। এখানে তো কেউ নেই আমি ছাড়া। এখানে ও অনায়াসেই জিমিনের নামটা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতো, কিন্তু করলো না কেন? রাস্তাটা বেশ ফাঁকা। তে ইউনোকে আর ফোন করে বিরক্ত করতে চায়নি। তে রিক্সা স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে আর ভাবছে জাঙ্গুক স্যার হঠাৎ কেন সেদিনের জন্য সরি বলতে চাইছিলেন। তে জাঙ্গুকের কথায় বেশ অবাক হয়েছে। জিমিনের ব্যাপারে কিছু জেনে যায়নি তো? না না, জানলে আমাকে থোড়ি ব্ল্যাকমেল করতেন। কিন্তু সেদিনের চিরকুটটা যে জিমিনে দিয়েছিল এটা ওনাকে জানতে দেওয়া যাবে না, নাহলে উনি জিমিনকেও ভুল বুঝবেন আর আমার মতো শাস্তি দেবেন। এইসবই ভাবছিল তে। হঠাৎ পেছন থেকে একটা পায়ের শব্দ পেয়ে পিছনে ফিরে তাকায়, কিন্তু কোথায় কেউ তো নেই। এবার তে একটু ভয় পায়। এতক্ষণ নিজের চিন্তায় মগ্ন থাকায় সে লক্ষ্যই করেনি যে রাস্তাটা বেশ ফাঁকা। তাই তে আর কিছু না ভেবে তাড়াতাড়ি পা চালিয়ে রিক্সা স্ট্যান্ডে পৌঁছায়। রিক্সা ওঠার আগেও একবার পিছনে ফিরে তাকায়, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। তারপর রিক্সায় বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সো গাইজ, আজকে এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।